আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ব্যাফের আরেকটি আলোচনায়। আমরা প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় পরে আজকে আমরা আমাদের আগের ফরম্যাটে, অর্থাৎ আমরা যেরকম আগে যে রেকর্ডেড শো গুলা করতাম, আজকে সেরকমই একটা শো করছি, একটা আলোচনা করছি। আমরা, আপনারা জানেন, মাঝখানে প্রায় লম্বা একটা সময় বাংলাদেশে যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে যেটা আমাদের বিপ্লবে পরিণত হলো, বাংলাদেশ আবার স্বাধীন হলো। তো এই যে আমাদের স্বাধীনতার যে বিপ্লব, এই বিপ্লবের যতদিন আমাদের সংগ্রাম, আমাদের যে সংগ্রামটা চলছিল, তখন আমরা প্রতিদিনই আমরা লাইভে ছিলাম। কারণ তখন আপনারা জানেন যে আসলে তখন এরকম রেকর্ডেড প্রোগ্রাম বা এডিট করে আমাদের এতটা তখন অবস্থা, সেরকম পরিস্থিতি ছিল না, যার কারণে আমরা মোটামুটি অনেকটা বাধ্য হই আমরা সবসময় লাইভে আমরা আমাদের অনুষ্ঠানগুলো করতাম। আজকে আমরা অনেকদিন পরে, এখন যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমাদের আমাদের দেশ আবার মুক্ত হয়েছে, আমরাও একটু আমি যদি বলি যে একটু ব্রিদিং স্পেস আমরা পেয়েছি, তো যার কারণে আমরা আমাদের আগের ফরম্যাটে আজকে আবারও একটা আলোচনা আমরা আয়োজন করেছি। তো আমি শাফায়াত আপনাদের সাথে যথারীতি আছি, এবং আমার সাথে আমাদের যিনি নিয়মিত আলোচক জনাব ইমতিয়াজ মির্জা মির্জা ভাই আছেন। এবং আজকে আমাদের এই নতুন নতুন বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে আমরা নতুন করে আমাদের খুবই খুবই পুরনো এবং অত্যন্ত প্রিয় একজন মানুষকে আমরা আমাদের মাঝে পেয়েছি। তিনি হচ্ছেন আমাদের জনাব মনসুর ভাই। মনসুর ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আহ আলোচনায়। তো মনসুর ভাই, আমরা জানি যে আপনি ধরেন একটা সময় আপনি নীরব লীগের সদস্য ছিলেন। হ্যাঁ, নীরব লীগ, আরব লীগ না কিন্তু নীরব লীগ। হুম হুম। তারপরে মাঝখানে যখন আমাদের বাংলাদেশে যখন আমাদের বিপ্লব শুরু হয়ে গেল, আপনি হঠাৎ করে সেখান থেকে নীরব লীগ থেকে আপনি দল পাল্টে আপনি লাল প্রতীক লীগে চলে আসলেন। তারপর এখন যখন আমাদের বিপ্লব সফল, আমাদের বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে, আপনি আবারও আপনি দল পাল্টে এখন চলে এসেছেন আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম লীগে। তো এই যে আপনার যে পরিবর্তন, অর্থাৎ আপনি প্রথমে নীরব লীগ, নীরব লীগ থেকে লাল প্রতীক লীগ, এবং তারপরে এখন আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম লীগ, এই যে আপনার যে এই যে ট্রানজিশন গুলা, আমরা আজকে এই ট্রানজিশন নিয়ে আমরা মূলত আলোচনা করব। মির্জা ভাই, আমার মনে হয় আপনি আপনি শুরু করেন আলোচনা। জি, মনসুর ভাই, আপনি হঠাৎ যে এই যে আপনার স্বাধীন দেশে আমরা এত আনন্দের মধ্যে আমরা আছি আজকে, যে স্বাধীন দেশের একটা ফিলিং পাইতেছি আমরা, ব্যাকস্পেস ছাড়াই আমরা কিবোর্ডে লিখতে পারতেছি এবং আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, কেউ আমাদের ফোনের মধ্যে আড়ি পেতে নাই। তো এই রকম একটা সময়ে আপনি মানে 2 দিনের মাথায় যে আপনারা যে কথাগুলো বলতেছেন যে আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম, এটার কারণটা কি? সবাইকে ধন্যবাদ আমাকে আবার এখানে আসতে দেওয়ার জন্য। দেখুন, আপনি স্বাধীনতা পাচ্ছেন, আমি স্বাধীনতা পাচ্ছি। অনেকের কিন্তু স্বাধীনতা নেই। অনেকে কথা বলতে পারছে না, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হচ্ছে, অনেকের উপাসনালয় ভেঙে ফেলা হচ্ছে, তারা তো স্বাধীন না। তাহলে এই আমরা স্বাধীন, কিন্তু কিছু মানুষ স্বাধীন না। সেই স্বাধীনতা তো আমরা চাই না। আমরা চাইছি ওই স্বাধীনতা যেটা সবার জন্য সমান। এই মুহূর্তে ওই ধরনের স্বাধীনতা তো আমি দেখতে পাচ্ছি না। এই জন্যই আমরা বারবার বলছি যে এরকম স্বাধীনতা তো আমরা চাই না। আমরা চেয়েছিলাম যে এই স্বাধীনতা যেটা সবার জন্য সমান, সবাই সমানভাবে স্বাধীন থাকে। হ্যাঁ, কিন্তু মনসুর ভাই, আমি তো যেটা জানি যে ধরেন এই যে আমাদের যে বিপ্লব সফল হলো, আগে যেটা হতো যে আমরা ভয়ে কথা বলতে পারতাম না, অনেকেই ভয়ে কথা বলতে পারতো না, লিখতে পারতো না, একটা কিবোর্ড একটা টাইপ করলে আবার সাথে সাথে ব্যাকস্পেস দিয়ে সেটাকে মুছে ফেলতো। কারণ সবসময় সবার মধ্যে একটা ভয় থাকতো, কে জানি কখন গুম হয়ে যায়, এই বুঝি পুলিশ চলে আসলো, এই বুঝি র্যাব চলে আসলো, এই বুঝি ছাত্রলীগের লোকজন এসে আমার হাত পা ভেঙে দিল, আমার একদম হকি স্টিক দিয়ে পিটিয়ে আমার আমার হাত পা ভেঙে দিয়ে দিল, বা আমাকে মেরেই ফেললো পেটাতে পেটাতে। এখন তো আর সেই ভয় নাই। এখন আপনি যেই দলের হন না কেন, আপনি যেই পক্ষের হন না কেন, আপনি তো মন খুলে, আপনি তো স্বাধীনভাবে কথা বলতে পারার কথা। তাহলে মানে আপনার কষ্টটা কোথায়? আমার কষ্টটা হলো যে আমরা চারপাশে দেখতে পাচ্ছি যে সেটা দম বন্ধ করা পরিবেশ। আমি নিঃশ্বাস নিয়েও নিঃশ্বাস নিতে পারছি না, 1 মিনিট নিঃশ্বাস নিয়েও নিঃশ্বাস নিতে পারছি না। এই অনুভূতিটা আগে ছিল না, এই অনুভূতিটা ইদানিং বাড়ছে। আমি যখন লাল প্রতীক দিলাম, তখন আমি অনেক জোরে জোরে শ্বাস নেওয়ার একটা আশা দেখেছিলাম। আমি ওই আশাটা এখন দেখতে পাচ্ছি না। আমি ফেক ভাবে এটা বলতে চাই, এটা খুলে বলতে গেলে ধরো। জি, তো আপনি এই যে আম, আপনি জানেন যে আপনি যে এই সব কথা বলেন এগুলি অত্যন্ত খারাপ ব্যাপার, এবং আমরা গবেষণায় পেয়েছি যে এগুলি 90%ই ভুয়া। পাশের দেশ থেকে অনেক কিছু ছড়ানো হচ্ছে, কিছু আক্রমণ
হয়তো হইতে পারে একটা উচ্ছৃঙ্খল জনতা হয়তো কিছু করছে, কিন্তু অনেক জায়গায় তা আমাদের ভাইয়েরা, আমাদের এই ছাত্ররা সবাই তাকে পাহারা দিচ্ছে। এই ধরনের হাজার হাজার ছবি আমরা দেখেছি। গোবিন্দ প্রামাণিক এসে বলেছেন আমাদের যে সবাই ভালো আছে, কিন্তু ভারত থেকে অনেক পাগলামি, অনেক ধরনের ছড়ানো হচ্ছে। কারণ হলো ওখানে এগুলি, ওখানে বাংলাদেশে আক্রমণ হলে এরাও খুশি, কারণ ওখানে মুসলমানদের কচুকাটা করা যায়। আবার এই এরাও খুশি, কারণ হলো তখন বাংলাদেশকে আক্রমণ বা জঙ্গি দেখানোর একটা প্রবণতা দেখা যায়। এগুলো বলার জন্য বলা, একটা বড় সংখ্যা বলা, মানে বিপক্ষকে বিপদে ফেলার জন্য। এবং আর আবহমান কাল থেকেই তো বাংলাদেশের রাজনীতি অনেকটা নোংরাই, ঠিক না? যে মারামারি কাটাকাটি এগুলো তো চলেই আসছে, এগুলো তো নতুন কিছু না। তাহলে এখন আ- আ- মারামারি দেখে আপনি কান্না করতেছেন না? কিন্তু আমরা তো আমরা যে দেশটা চেয়েছিলাম, এই স্বাধীনতা, এই লাল প্রতীক দিয়ে আমরা ভেবেছিলাম আমরা আমরা একটা কিন্তু ভাই 2 ঘন্টাও তো আপনি 2 দিন যায় নাই। আপনি 11 ঘন্টার মাথায় দেখলাম প্রপিক চেঞ্জ করে আপনি আবার আগের জায়গায় চলে। আপনি এত দ্রুত প্রপিক কেন চেঞ্জ করেন? 5,000 ছবি আপনার প্রোফাইলে আপলোড করা, এটার কারণটা কি? কারণ হলো কি, আমি নার্সিসিস্টিক মানুষ। আমার প্রোফাইলে আমার ছবি থাকবে। আমি আজ পর্যন্ত আমার নিজের ছবি ছাড়া আর কারো ছবি দিই নাই। আমার পরিবার পরিজনের ছবি আমি কোনো সময় দিই না, আমি শুধু আমার একলার ছবি। এই প্রথমবার আমি পুরোপুরি নিজের চরিত্রের বাইরে গিয়ে, নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে একটা লাল রঙের ছবি দিলাম এই বিপ্লবের সাথে সংহতি প্রকাশ করার জন্য। এই কেন? বিপ্লবকে ভালোবেসে আমি বিপ্লবকে আলিঙ্গন করেছিলাম। আমি ভেবেছিলাম আমরা আপনি আজকে বিপ্লবের জন্য কি ক্যান্ডেল, করছেন এত এই 15 দিনে আপনার প্রপিক চেঞ্জ করা ছাড়া? মানে এটাই তো বিরাট বড় ব্যাপার। আপনার তো এটা বুঝতে হবে। আমি আজ পর্যন্ত 5,000 প্রপিক দিয়েছি, এর মধ্যে প্রত্যেকটা প্রপিক ছিল আপনি আমার কি নিজের কোনো চেহারা। স্ট্যাটাস লিখেছেন? আপনি কি রাস্তায় নেমেছিলেন বুলেটের মুখোমুখি হতে? আপনি আপনি শোনেন, কি, আপনার কাজটা কি ছিল? মানে স্ট্যাটাস লিখবে যে বিমূর্ত ভাবে তার মনের ভাষা প্রকাশ করতে পারে। আমি তো একটা লাল রং দিয়ে বিমূর্ত ভাবে আমার মনের ভাষা প্রকাশ করে দিচ্ছি। ইটস স্ট্রঙ্গার দেন 1,000 ওয়ার্ডস। আচ্ছা, আমার কি তাহলে দরকার আপনি ভাষা? তাহলে তার আপনি মানে বলছেন এই যে আপনার প্রফিট চেঞ্জ করাটাই আপনার সবচেয়ে বড় স্যাক্রিফাইস। অবশ্যই, কেন নয়? আচ্ছা, তাহলে তাহলে আমার আমার একটা প্রশ্ন থাকবে। আপনার দেখলাম আপনি হু হু করে কান্না করতেছেন ওই দিন। আপনি দেখলাম যে এই গণভবনে যে লুটপাট গুলো হলো, আপনার চোখে পানি এসে পড়ছে, এবং আপনার কান্না দেখে আমাদেরও অনেক মানে মন খারাপ হয়েছে। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এখানে গণভবনে কয় টাকার লুটপাট হয়েছে? এখানে তো বড় জোর 50-60 লাখের মাল দেখলাম। ইভেন হয়তো এরকমই হবে, 50-60 লাখের মাল লুটপাট হয়েছে। তো আপনার এইগুলি কিন্তু, দেশ থেকে যে 11 লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে গেল, ওইটা নিয়ে তো কখনো আপনাকে কোনো কথা বলতে শুনি নাই। এটা কারণটা কি মনসুর ভাই? দেখুন, এই দেখুন, গণভবন হলো একটা বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত একটি ভবন। এই ভবনে আহ, শেখ হাসিনা তার প্রথমবার নির্বাচিত হয়ে এসে আহ, দেশের জন্য অনেক কাজ করেছেন। তো এই ভবন থেকে বাংলাদেশের ঐতিহাসিক অনেক বড় বড় ঘটনা ঘটেছে। তো এইটাকে তো আপনি টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবেন না। আপনি বলছেন 11 লাখ, আমি বললাম এটাকে 1,000 কোটি, মানে 11 লক্ষ না, 100 লক্ষ দিয়েও এটাকে ইয়ে করা, 100 লক্ষ কোটি দিয়েও এটাকে কোনোভাবে মানে ভ্যালু করা সম্ভব না। এটা আমাদের একেবারে হৃদয়ের কাছে একটা ব্যাপার। তো এটা তো আপনি টাকা দিয়ে ভ্যালু করতে পারবেন না। আর আপনি যে যে 11 লক্ষ, 11 লক্ষ বলছেন, এগুলো তো আমি আবার বলছি অবশ্যই চুরি হয়েছে। আবহমান কাল থেকে বাংলাদেশের রাজনীতি তে একটা টাকা পয়সার লেনদেন, দুর্নীতি এগুলো ছিল। এই নাম্বার গুলো হলো রেটরিক। সবাই সবসময় একজন আরেকজনকে দোষ দেওয়ার জন্য এই নাম্বার গুলো বলে। তো এই নাম্বার নিয়ে আমি এত চিন্তিত না। তবে এই দুর্নীতিগুলো হচ্ছিল দেখেই তো আমি প্রপিকটা চেঞ্জ করে লাল করেছিলাম। আমি ভেবেছিলাম যে আমরা হয়তো এই দুর্নীতি, এই যে অপশাসন, এই যে ভাঙচুর, মারামারি, কাটাকাটি, রক্ত, এটার থেকে বেরোয় আসবো। আমরা কি বেরোয় আসতে পেরেছি? আমরা পারিনি। আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের যে স্বাধীনতা এনে দিয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনার এই স্কাল্পচার গুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয়েছে। আচ্ছা, সো আমি দেখলাম আমার যে আপনি টিভি লুট করতেছে, এটা দেখে আপনি মানে খুবই আপসেট হয়েছেন। এটা কারণটা কি? টিভি লুট লুট করতেছে দেখে আফসোস। তো এই যে 11 লক্ষ কোটি টাকা লুট হইলো আর একটা টিভির, এটার মূল্য কি সমান? আপনি আপনি বুঝতে পারছেন না যে গণভবনের টিভি আর 11 লক্ষ টাকা কি এক? এই গণভবনের টিভি, এটা চিন্তা করেন, এটা বাংলাদেশের টিভি, এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসার টিভি। আপনি বুঝতে পারছেন এর গুরুত্ব কত বেশি?
এই না 11 না না লক্ষ না এক বাট এগারো মনসুর লক্ষ ভাই, টাকা দিয়ে অনেক ট্যানজিবল, অনেক আপনার অনেক কিছু করা যায়, অনেক প্রজেক্ট করা যায়, যেটা আপনি আহ, মনসুর ভাই, আপনি ব- আপনি বুঝতে পারছেন তো, আপনি একদিকে 11 লক্ষ কোটি টাকা, 11 লক্ষ কোটি টাকা, আর অন্যদিকে ওটার জন্য আপনার তেমন কোনো চিন্তা, তেমন কোনো মায়া হচ্ছে না, কিন্তু ওদিকে একটা গণভবনের একটা টিভি, গণভবনের একটা হাঁস মুরগি, ওগুলো নিয়ে আপনার আপনার মনে হচ্ছে যে আপনি আপনি খুব কষ্ট, মানে আমি না ঠিক না মানে মেলাতে পারছি না। আমি আমি ব্যাপারটা বোঝাতে পারছি না। আপনার ব্যাংকের থেকে মনে করেন কেউ 10 লাখ টাকা চুরি করে নিয়ে গেল, হ্যাঁ, অথবা আরেকটা সিনারিওতে আপনার সোলটা কেউ চুরি করে নিয়ে গেল, আপনার এসেন্সটা কেউ চুরি করে, বঙ্গভবন থেকে যে গণভবন থেকে কেউ যখন কিছু নিয়ে যায়, সেটা আমাদের রাষ্ট্রের যে সোল আছে, রাষ্ট্রের যে এসেন্স আছে, সেটা চুরি করে নিয়ে যাওয়ার মতো। আপনি তো এটা আর ফেরত আনতে পারবেন না। আপনি এরকম 11 লক্ষ কোটি টাকা অনেকবার ইনকাম করতে পারবেন, এরকম 11 লক্ষ কোটি টাকার ওয়েলথ আমরা অনেকবার জেনারেট করতে পারবো, কিন্তু এই যে গণভবনের লুটপাটের মাধ্যমে আমাদের আমাদের যে আমাদের আমাদের রাষ্ট্রের যে এসেন্সটা নিচে নেমে চলে আসলো, আমাদের সোলটা যে চুরি হয়ে গেল, আমরা যে একটা বিশ্রী রকমের একটা জাতি হিসাবে সারা বিশ্বের কাছে পরিচিত হলাম, এই কষ্ট, এই দুঃখটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। কিন্তু আমরা তাদের জয় পাওয়ার মুহূর্তেই, ওইটাই তো জয়ের মুহূর্ত, ঠিক না? জয় পাওয়ার মুহূর্তেই আমরা কি দেখলাম, যে এই নান্দনিক, আমাদের সবচেয়ে বড় দুইটা নান্দনিক সরকারি ইনস্টিটিউশন, একটা হলো গণভবন, একটা হলো সংসদ ভবন, আমরা দুটাতেই দেখলাম এক ধরনের অত্যন্ত নিম্ন রুচির আচরণ, ভেঙে ফেলা, জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়া, ছোট ছোট ছেলেরা সংসদ ভবনে বসে পা টেবিলের উপর পা রেখে সিগারেট খাচ্ছে। দিস ইজ অ্যাবসলিউটলি হার্ট ব্রেকিং, দিস ইজ অ্যাবসলিউটলি হার্ট ব্রেকিং। আমরা এই স্বাধীনতা চাইনি, আপনারা যত কথাই বলেন, এই আচ্ছা আচ্ছা স্বাধীনতা আমরা চাইনি। আমরা আচ্ছা, ঠিক অন্য আছে, ঠিক আছে, ধরনের আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি আমরা আসলে এই স্বাধীনতা চাইনি, কিন্তু ধরেন যখন আমাদের গত 15 বছরে মানুষ যখন কথা বলতে পারতো না, মানুষ খুন গুম হয়ে যেত, আমাদের 11 লক্ষ কোটি টাকা যখন লুট হয়ে যেত, ওটা মোটামুটি ঠিক ছিল, ওই স্বাধীনতা আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন যেহেতু এই যে ছেলেপেলেরা একটু বেয়াদব হয়ে গেছে, ওরা মানে গণভবনের মতো, সংসদ ভবনের মতো এত এত পবিত্র জায়গাকে তারা অপমান করছে, ওখানে বসে তারা বেয়াদবের মতো সিগারেট খাচ্ছে। আমাদের সংস্কৃতিতে আমরা মুরব্বি দেখলে সিগারেট এরকম পিছনে লুকিয়ে ফেলি। তো এই জন্য আপনার মনে হয়, মনে হয় খুব কষ্ট, তাই না? আমরা তো আচ্ছা তাদের প্রথম আচরণের মধ্যেই সেই পরিমিতি বোধ বা অমায়িক আচরণের ছিটে ফোঁটাও দেখতে পাইনি। এবং আচ্ছা এই আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। এবং আমি তো মৌলবাদীদের একটা ছায়া বলবো না, আমি এখন মৌলবাদীদের স্পষ্ট অবস্থানই দেখতে পাচ্ছি। ও এবং আমার আচ্ছা, তো মনে তাহলে হয় এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, মানে তাহলে আপনার যেটা মানে আপনারা আসলে যেটা ভয় ছিল, বা আপনার আপাও যেটা যেটা বলছিলেন যে উনি না থাকলে দেশে মৌলবাদীরা চলে আসবে, আপনি তাহলে আহ সেই ইয়ে থেকেই আসলে আপনার মানে ওই ওই কষ্ট থেকেই আপনার আসলে এই চিন্তাগুলো, আপনি তাই তো না? জানেন যে বাংলাদেশের দুইটা রাজনৈতিক ধারা আছে, একটা স্বাধীনতার জি পক্ষে আর একটা স্বাধীনতার বিপক্ষে। জি জি। আচ্ছা মির্জা ভাই, আপনার আপনার কোনো প্রশ্ন আছে কি? না, মনসুর ভাই, আপনি তো অনেক কথাই বললেন, এবং চিরচরিত ভাবে আপনি সেই নীরব লীগ থেকে আবার সেই লাল প্রতীক একদিনের জন্য স্বাধীন হয়ে আবার সেই আপনি পুরনো রূপে ফেরত গেছেন। এখন আপনি এই যে আমাদের যেই সদ্য পাওয়া স্বাধীনতাকে আপনি বিব্রত করার জন্য, ব্যতিব্যস্ত করার জন্য আপনি আবার মানে উঠে পড়ে লাগছেন। এটা খুবই নিন্দনীয়। আহ, মনসুর ভাই, আপনি, আশা করি আপনার সেন্স ফিরে আসবে। বাংলাদেশের আপনি একজন নাগরিক, এবং আপনারা যারাই আপনার লীগের সাথে জড়িত আছে তাদের শুভবুদ্ধির উদয় হোক। তারা আমাদের এই স্বাধীনতাকে স্যাবোটাজ করার চেষ্টা করবে, বাট আমরা আমাদের ফাইট জারি রাখবো। ধন্যবাদ, সাফেদ। দেখুন, আমি তো পলিটিক্যাল পার্সন না, আমাকে তো আপনি তো এ আপনি ধরনের তো ইস্যু, পলিটিক্যাল কথাই বলতেছেন এতক্ষণ সারাক্ষণ। আমি এখন আশা তো আপনি করছি। পুরো দোস্তি পলিটিক্যাল কথাবার্তা বললেন। যখন আপনি এখন নীরব লিখেছিলেন তখন আপনি কোনো কথাই বলেননি। আমি আমার প্রপিক চেঞ্জ করেছি, আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা, গুরুত্বটা তো বুঝতে হবে। আমি 5,000 বার প্রপিক চেঞ্জ করেছি, প্রতিবার আমার চেহারা ছিল। আমি কোনোবার আমার আমার পরিবারের কারো ছবিও দেইনি, আমি শুধুমাত্র আমার ছবি দিতাম। সেই জায়গায় আমি, আমার হৃদয়ের ভিতরে কত বড় ঝড় বয়ে গেছে যে আমি আমার নিজের ছবি না দিয়ে একটা লাল রঙের কার্ডের ছবি দিয়েছি, একটা লাল রং। আপনি ভেবে দেখেন একবার, এত বড় পরিবর্তন আমি আমার জীবনে এনেছি। এর থেকে বড় কি আপনি আমার কাছ থেকে আশা করেন? জি, আর ঠিক আর আছে, ধন্যবাদ বুঝতে সব আপনার পেরেছি। স্যাক্রিফাইসের জন্য। সব ওকে, বুঝতে প্রতিবাদ তো পেরেছি। আশা আমরা হবে না, আমরা আমরা প্রতিবাদ হবে মনসুর বিল, ভাই-
মনসুর ভাই, আমি বুঝতে পারছি আসলে আপনি অনেক বড় ত্যাগ করেছেন, এবং আমি বুঝতে পারছি আপনার মনের কষ্টটা। এত বছর আপনারা বেশ বহাল তবিয়তে ভালো ছিলেন, এই জন্য আপনি নীরব ছিলেন। যেহেতু আপনি ভালো ছিলেন এই জন্যই আপনি নীরব ছিলেন, আপনার উপরে যেহেতু কখনো কোনো সমস্যা হয়নি। তারপরে যখন আস্তে আস্তে বাংলাদেশে একটা একটা পরিবর্তনের হাওয়া আসতে লাগলো, আপনিও তখন সবার সাথে হুজুগে আপনি লাল প্রতীক করে ফেললেন। এবং তারপরে এখন যখন দেখছেন যে আহ আপনাদের আপনাদের যত বানানো বয়ান, যত ন্যারেটিভ সব তাসের ঘরের মতো ধসে পড়ে যাচ্ছে, তখন আপনি আবার আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম লিগে আপনি নিজেকে পরিবর্তন করেছেন। তো যাই হোক, যারা অনুষ্ঠানটা দেখলেন, আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের মনসুর ভাইয়ের মনের অবস্থাটা। এবং এবং আমি নিশ্চিত আপনারা যারা অনুষ্ঠানটা দেখছেন, আপনাদের আশেপাশে এরকম বহু মানুষজন আছেন। তাদেরকে আপনি যদি একটু খেয়াল করে থাকেন, আপনারা দেখবেন, যদি আপনারা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস যদি দেখে থাকেন, যে মোটামুটি গত 2-3 সপ্তাহে তারা একদম চুপচাপ ছিলেন। হ্যাঁ, তারা মোটামুটি বাতাবি লেবু, তো সুন্দর জবা ফুল, বা রজনীগন্ধা, বা কক্সবাজারের সি বিচ, হ্যাঁ, এই সমস্ত জিনিস নিয়ে তারা ব্যস্ত ছিলেন। তারা সমস্ত এগুলো নিয়েই তারা সবসময় তাদের যত রকম পোস্ট ছিল। তারপর একদম শেষ দিকে এসে যখন দেখলেন যে না, বাতাস তো বদলে যাচ্ছে, তখন তারা সাথে সাথে রাতারাতি তাদের প্রোফাইল পিকচার সবাই লাল করে ফেললেন। এবং তারপরে যখন আমাদের বিপ্লবটা সফল হয়ে গেল, বাংলাদেশ আবার স্বাধীন হয়ে গেল, এবং তখন তারা দেখলেন যে তাদের আব্বার যত মূর্তি আছে সব ভেঙে নচ হয়ে যাচ্ছে। আমাদের জনগণের কোটি কোটি টাকা ব্যয় করে বানানো যে যে মূর্তিগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, সেগুলোকে জনগণই একদম সব জায়গায় গিয়ে টেনে টেনে নামিয়ে ভেঙে ফেলছে। তখন তার ভিতরে আবার একটা অপরাধ বোধ চলে আসলো। এবং তখন তারা বললেন যে আমরা কি এমন স্বাধীনতা এমন স্বাধীনতা চেয়েছিলাম, অথবা ধরেন আমরা স্বাধীন হয়েছি কিন্তু সভ্য হতে পারিনি। আমরা সবাই এখন কথা বলতে পারি, যা ইচ্ছা বলতে পারি। তারাও যখন বলবে ওনাদেরকে বলতে দিবেন, ঠিক আছে। ওনারাও যখন বলবে যে হ্যাঁ আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম, ওনারা তখন বলবে হ্যাঁ আমরা এমন স্বাধীনতাই চেয়েছিলাম, যে স্বাধীনতায় আমরা আমাদের নিজেদের অধিকারটা আদায় করে নিব। আমাদের নিজেদের হকের টাকা মেরে যেই যেই মানুষগুলো এত তাদের কোটি কোটি টাকা বানিয়েছে, ঘর বানিয়েছে, আমাদের কথা বলতে ভয় লাগবে না, জি, আমাদের লিখতে আমরা ভয় সেই লাগবে আমরা না, আমরা 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 এমন সেই সমস্ত স্বাধীনতাই জায়গাতে চেয়েছিলাম। গিয়ে আমরা আমাদের অধিকারটা আদায় করিনি। আমরা এমন স্বাধীনতাই চেয়েছিলাম। জি, এবং আমরা স্বাধীনতাও আমরা যেমন অর্জন করেছি, আমাদের সভ্যতাও আমাদের আছে। এবং ঠিক এই জন্যই আমরা রাত জেগে আমরা মন্দির পাহারা দেই, আমরা রাত জেগে আমরা গির্জা পাহারা দেই। আমরা দিনের বেলায় আমরা আবার সারা রাত জেগে মন্দির পাহারা দেওয়ার পর দিনের বেলা আমরা আবার রাস্তায় ঝাড়ু দেই, আমরা রাস্তা পরিষ্কার করছি। এই যে এতদিনে যে আমাদের ধ্বংসযজ্ঞে যে যা হয়েছিল সব আমরা পরিষ্কার করে ফেলছি। আমরা এমন দেশে চেয়েছিলাম। তো আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আমরা আমরা আবারও আমাদের নিয়মিত ফরম্যাটে আমরা ফেরত এসেছি। আমরা আমরা চেষ্টা করব ভবিষ্যতেও আমরা আপনাদেরকে ঘন ঘন আমাদের বিভিন্ন আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমাদের সাথে থাকুন। এতদিন আপনারা আমাদের সাথে ছিলেন, এবং আপনারা, আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। আপনার বিশেষ করে আমাদের এই যে সংগ্রামের যে গত 2-3 সপ্তাহ আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, আমাদেরকে আপনারা বিভিন্ন রকমের প্রশ্ন করেছেন, যে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা অনেক কিছু আমরাও জানতে পেরেছি, যে বাংলাদেশে কি হচ্ছে, যেভাবে আমাদেরকে গণহত্যা চালানো হয়েছে, আমরা সবকিছু আমরা আমরা চেষ্টা করেছি। কারণ বাংলাদেশে, এবং সেই চিন্তা থেকেই কিন্তু আমরা আমাদের এই যে নিয়মিত লাইফটা আমরা শুরু করেছিলাম, যে যেহেতু বাংলাদেশ থেকে কোনো তথ্য আসছিল না, আমরা অনেক কষ্ট করে আমরা তথ্য বের করছিলাম। তো সেই তথ্যটা আমরা যেন, যারা বাংলাদেশের বাইরে, বিশেষ করে আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা আছি, আপনাদের কাছে পৌঁছানো যায়, আমরা সেই লক্ষ্যেই আমাদের অনুষ্ঠানের ফরম্যাটটা চেঞ্জ করেছিলাম। তো আপনারা যেভাবে আমাদের সাথে এতদিন ছিলেন, আশা করি ভবিষ্যতেও থাকবেন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা কোনো প্রশ্ন থাকে, আমাদেরকে কমেন্ট সেকশনে করতে পারেন, বা আমাদের যদি ভবিষ্যতের অন্য কোনো বিষয়ে আলোচনা শুনতে চান, সেটাও আমাদেরকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং আবারও শেষ করার আগে বলছি, সাবাশ বাংলাদেশ।